বিএ বিএসএস প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রতত্ত্ব বিষয়ের ইউনিট 4-এর লেসন 1, 2 এবং 3 সম্পর্কে আলোচনা করব। উক্ত লেসনসমূহে রাষ্ট্রের উৎপত্তি বিষয় সম্পর্কে আমরা আজ আলোকপাত করব। রাষ্ট্রের উৎপত্তি কবে এবং কিভাবে হয়েছিল এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি অমীমাংসিত প্রশ্ন। সভ্যতার আদিকাল থেকে অদ্যাবধি রাষ্ট্রচিন্তাবিদগণ, রাষ্ট্রবিজ্ঞানীগণ এ বিষয়ে বিভিন্ন মতবাদ এবং তত্ত্ব প্রদান করেছেন। মোটামুটি এই তত্ত্বগুলোকে আমরা 6 ভাগে ভাগ করে দেখতে পারি। 1. ঈশ্বরের সৃষ্টি মতবাদ। 2. বল প্রয়োগ মতবাদ। 3. সামাজিক চুক্তি মতবাদ। 4. জৈব মতবাদ। 5. মার্ক্সীয় মতবাদ। 6. ঐতিহাসিক বা বিবর্তন মতবাদ। শুরুতেই বলে নেওয়া ভালো, রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টটল মানুষকে সামাজিক জীব হিসেবে মনে করে রাষ্ট্রকে মানুষের জন্য একটি অপরিহার্য এবং প্রাকৃতিক সংগঠন হিসেবে বর্ণনা করেছেন। অ্যারিস্টটল মনে করতেন যুক্তিবাদী মানুষ হিসেবে মানুষ উন্নত এবং উৎকর্ষ নৈতিক জীবন যাপন করতে চায়। এ কারণে মানুষ পরিবার, গ্রাম, সম্প্রদায় এবং রাষ্ট্রের আশ্রয় নেন। অ্যারিস্টটলের নিকট রাষ্ট্র ছিল অত্যন্ত প্রাকৃতিক একটি প্রতিষ্ঠান এবং এটা কোনো ক্রমেই কোনো কৃত্রিম প্রতিষ্ঠান ছিল না। আজকের আলোচনায় আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত 6টি মতবাদের মধ্যে 3টি মতবাদ সম্পর্কে আলোচনা করব। এই মতবাদগুলো হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঈশ্বরের সৃষ্টিমূলক মতবাদ, বল প্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ। প্রথমেই আসুন আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঈশ্বরের সৃষ্টিমূলক মতবাদ নিয়ে আলোচনা করি। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঈশ্বরের সৃষ্টিমূলক মতবাদ যদিও প্রাচীনকাল থেকেই এর উৎপত্তি ঘটেছিল, তবুও মধ্যযুগে এই মতবাদ প্রাতিষ্ঠানিক রূপ পায়। প্রাচীন ভারতে ঐশ্বরিক মতবাদের প্রচুর সমর্থক ছিল। প্রাচীনকালে ইহুদি জনগোষ্ঠী, মধ্যযুগের বিভিন্ন চিন্তাবিদ, ইংল্যান্ডের রাজা প্রথম জেমস ও প্রথম চার্লস, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই ঐশ্বরিক মতের পক্ষে ছিলেন। আমি আগেই যেমনটি বলেছি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ প্রাচীনকাল থেকে শুরু হলেও মধ্যযুগে এর প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। মধ্যযুগের খ্রিস্ট ধর্মের অনুসারী দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ সেন্ট অ্যাকুইনাস, সেন্ট অগাস্তিন এরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদকে প্রতিষ্ঠিত করার প্রয়াস পেয়েছিলেন। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য কী? রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদের মূল বক্তব্য হচ্ছে রাষ্ট্র একটি দৈব প্রতিষ্ঠান, অর্থাৎ ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছেন, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় এবং ঈশ্বরই রাষ্ট্রের সর্বময় কর্তা। এখানে জাগতিক মানুষের বা জনগণের রাষ্ট্র সৃষ্টিতে বা রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নেই। এই মতবাদের আরও একটি লক্ষণীয় বিষয় হল, রাষ্ট্র যেহেতু ঈশ্বরের সৃষ্ট একটি প্রতিষ্ঠান, সেহেতু রাষ্ট্রের যিনি শাসক থাকবেন, রাজা বা সম্রাট, তিনি
ঈশ্বরের প্রতিনিধি। রাজা ঈশ্বরের প্রতিনিধি হিসেবেই রাষ্ট্র শাসন করবেন। সুতরাং রাজার বক্তব্য, রাজার শাসন ঈশ্বরের বক্তব্য বা ঈশ্বরের শাসন। এই সূত্র থেকে বলা যায়, জনগণ যদি রাজার প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন কিংবা শাসন মেনে নিতে না চান, এর অর্থ দাঁড়াবে জনগণ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করল। সুতরাং এটি পাপ কার্য। মধ্যযুগে এই তত্ত্বের প্রভাবে খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যাবতীয় বিষয়গুলো রাজা ঈশ্বরের নামে নিয়ন্ত্রণ করতেন। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ সমালোচিত হয়েছে। এই মতবাদকে অগণতান্ত্রিক এবং অযৌক্তিক বলে মনে করা হয়। মধ্যযুগে এই মতবাদের প্রসার থাকলেও পরবর্তীতে রেনেসাঁস এবং আধুনিক যুগের সূত্রপাতের সময়ে থেকে এই মতবাদ পরিত্যক্ত হতে শুরু করে। প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা সমালোচনাসমূহকে আলোচনা করি। প্রথমত, এই মতবাদে রাজতন্ত্রকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়া হয়, রাজাই সর্বময় কর্তৃত্বের অধিকারী। দ্বিতীয়ত, এই মতবাদ অযৌক্তিক, ঈশ্বরের রাজা নিয়োগের বিষয়ে এবং রাজার কার্যাবলীর বিষয়ে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায় না। তৃতীয়ত, এই মতবাদে রাজার বা শাসকের দায়বদ্ধতা থাকে ঈশ্বরের কাছে, জনগণের কাছে নয়। মানুষ এই মতবাদে উপেক্ষিত, রাজার স্বৈরাচারীতে পরিণত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। চতুর্থত, ঐশ্বরিক মতবাদ রাষ্ট্রকে দৈব প্রতিষ্ঠান মনে করে, যা মানবিক প্রয়োজন, ধ্যান ধারণা প্রকাশের বিপক্ষে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঈশ্বরের সৃষ্টিমূলক মতবাদ নিয়ে আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত অন্য একটি মতবাদ, বল প্রয়োগ মতবাদ সম্পর্কে আলোচনা করব। বল প্রয়োগ মতবাদ রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মতবাদ। ওপেনহাইমার, জেংস, জেলেনিক, কোকার ও লিকক বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র স্থাপন ধারণায় বিশ্বাসী। এবারে আসুন আমরা আলোচনা করে দেখি বল প্রয়োগ মতবাদ কি। বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হচ্ছে, রাষ্ট্র বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্ট হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের স্থায়িত্ব, রাষ্ট্রের সম্প্রসারণ, এই সকল ক্ষেত্রে শক্তি বা বলই হচ্ছে মুখ্য। বল প্রয়োগ মতবাদীরা মনে করেন বল বা শক্তি এটি যুগে যুগে প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্র সৃষ্টি হয়েছে। পৃথিবীতে সভ্যতার আদি থেকেই দুর্বল এবং সবল জনগোষ্ঠীর অবস্থান লক্ষ্য করা যায়। সবল জাতি বা জনগোষ্ঠী সবসময়ই দুর্বল জাতি বা জনগোষ্ঠীর উপরে শাসন করেছে এবং তাদেরকে পরাজিত করে সংঘাতের মাধ্যমে তারা তাদের উপরে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রের উৎপত্তি ঘটিয়েছে এবং তাদেরকে অধীনস্থ রাখার জন্য আইন কানুন, বিধিবিধান ইত্যাদি তৈরি করে রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র শুধু উৎপত্তিই নয়, রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য এবং রাষ্ট্রকে
সম্প্রসারিত করার জন্য শক্তি মুখ্য, এটি বল প্রয়োগ তাত্ত্বিকগণ বলতে চান। বল প্রয়োগ মতবাদ বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। বলকে এখানে প্রধান নিয়ামক হিসেবে বলায় সমালোচকগণ বিভিন্ন আঙ্গিকে এই মতবাদকে ভ্রান্ত বলে মনে করেছেন। আসুন আমরা সমালোচনাসমূহ সংক্ষেপে পর্যালোচনা করে দেখি। প্রথমত, বল প্রয়োগ মতবাদ একটি ভ্রান্ত মতবাদ হিসেবে বিবেচিত। রাষ্ট্র গঠনে দৈহিক শক্তি একমাত্র উপাদান নয়। রাষ্ট্র গঠনের অন্যান্য উপাদানসমূহ যেমন মানুষের যুক্তিবোধ, উন্নত জীবনযাপনের তীব্র ইচ্ছা, সামাজিক প্রকৃতি, ধর্মীয় ঐক্যবোধ, কৃষ্টি, রাজনৈতিক চেতনা ইত্যাদিকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। নৈতিকতার দিক থেকেও এই মতবাদকে সমর্থন করা যায় না। এ মতবাদ জনগণ এর স্বাধীনতা ও অধিকারের পরিপন্থী। এ মতবাদ পাশবিক শক্তির সমর্থক, মানবিক ধ্যান ধারণার নয়। তৃতীয়ত, এ মতবাদ উগ্রতা ও বিশৃঙ্খলতাকে আহ্বান জানায়। এটি শান্তি ও প্রগতির বাধাস্বরূপ। চতুর্থত, এ মতবাদ আন্তর্জাতিক শান্তি ও সংহতির বিরোধী। এ মতবাদ যুদ্ধবাদ, সংকীর্ণতা ও নীচতাকে প্রশ্রয় দেয়। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বল প্রয়োগ মতবাদ সংক্ষেপে আলোচনা করলাম। এই আলোচনা থেকে দেখা যাচ্ছে বল প্রয়োগ মতবাদীগণ বল বা শক্তিকেই মুখ্য হিসেবে বিবেচনা করেছেন। জনগণের অধিকার, জনগণের ভূমিকা, শাসন বা রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নে জনগণের অবদানকে খাটো করে দেখা হয়েছে। এজন্য টি.এইচ. গ্রিন নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, বল নয়, ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। তাই এই মতবাদকে রাষ্ট্রবিজ্ঞানীগণ গ্রহণ করেননি। যদিও আমরা অস্বীকার করছি না যে রাষ্ট্রের সুশাসন এবং সংহতি বিধানে শক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বক্তব্যকে অস্বীকার করার উপায় নেই। তবুও বল প্রয়োগ মতবাদকে যদি আমরা একক মতবাদ হিসেবে গ্রহণ করি, তাহলে যাদের জন্য রাষ্ট্র অর্থাৎ জনগণ, সেই জনগণকে খাটো করে দেখা হয়। কারণ একথা সত্য, রাষ্ট্র কখনো রাষ্ট্রের জন্য নয়, জনগণের জন্যই রাষ্ট্র, এবং এটিই সত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার সর্বশেষ তত্ত্ব সামাজিক চুক্তি মতবাদ, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। সামাজিক চুক্তি মতবাদের প্রধান প্রবক্তা টমাস হবস, জন লক, জ্যাক রুসো। ইংরেজ দার্শনিক টমাস হবস রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের প্রথম সফল প্রবক্তা। হবস ইংল্যান্ডের ইতিহাসের এক বিশৃঙ্খল পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেই বিশৃঙ্খল অবস্থা থেকে মানুষকে পরিত্রাণের উপায় খুঁজতে গিয়ে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ বর্ণনা করেছেন। হবসের মতে মানুষ রাষ্ট্র গঠনের পূর্বে প্রাকৃতিক রাজ্যে বসবাস করত এবং এই প্রাকৃতিক রাজ্য
ছিল একটি ভয়াবহ অবস্থায়। এই প্রাকৃতিক রাজ্যে মানুষ পরস্পরে হিংসা বিদ্বেষ, শত্রুতা এবং সহিংসতায় লিপ্ত থাকত। কেউ কারো প্রতি সম্মান বা শ্রদ্ধা দেখাতেন না। ফলে মানুষের জীবন এবং সম্পত্তি দুর্বিষহ হয়ে ওঠে। হবসের এই ধারণা পোষণের মূল কারণ কি ছিল? কারণ হবস বিশ্বাস করতেন মানুষ জন্মগতভাবেই প্রতিহিংসাপরায়ণ, হিংসুটে এবং সবসময় আধিপত্য বিস্তারকারী একটি প্রাণী। মানব চরিত্রের এই বিশ্লেষণ থেকেই হবস তার সামাজিক চুক্তিমতবাদের ধারণাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। হবস বলতে চেয়েছেন প্রাকৃতিক রাজ্যের এই ভয়াবহ অবস্থা মানুষকে এক পর্যায়ে শান্তির অবস্থায় আসার একটি মনোভাব তৈরি করল। মানুষ উপলব্ধি করতে পারল তাদের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য তাদেরকে একটি কর্তৃপক্ষ বা আইন কানুনের অধীনস্থ হতে হবে। এই বোধ থেকেই মানুষ বা জনগণ পরস্পরের মধ্যে একটি চুক্তিতে আবদ্ধ হল, যা আমরা আমাদের সমস্ত অধিকার একটি কর্তৃপক্ষের কাছে অর্পণ করব এবং সেই কর্তৃপক্ষ আমাদের সকলের জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য শাসন করবেন। তবে সেই কর্তৃপক্ষ হবেন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনিই হবেন সার্বভৌম। হবস যাকে লেভিয়েথান বা অতিকায় শক্তিধর প্রাণী বলে চিহ্নিত করেছেন। হবস মনে করতেন মানুষের পারস্পরিক চুক্তির দ্বারা প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ যদি সার্বভৌম না হয়, স্বাধীন না হয়, তাহলে মানুষের মধ্যে যে কুপ্রবৃত্তিগুলো আছে, যা সমাজ এবং মানুষের সম্পত্তি বা জীবনের প্রতি হুমকি স্বরূপ, সেই কুপ্রবৃত্তিগুলোকে দমন করা সম্ভব নয়। এজন্য হবস একটি সার্বভৌম কর্তৃত্বের কথা বলেছিলেন। হবস মনে করতেন যদি সার্বভৌম কর্তৃপক্ষ বা যাকে আমরা শাসক বা রাজা বলি, তার উপরে কোনো ধরনের কোনো সীমাবদ্ধতা বা নিয়ন্ত্রণ আরোপ করা যায়, তাহলে তিনি তার কর্মের স্বাধীনতা হারাবেন এবং এমত অবস্থায় তার পক্ষে মানুষের সেই প্রাকৃতিক রাজ্যের যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ করে একটি সুষ্ঠু, সুন্দর সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আনা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা হবসের সামাজিক চুক্তিমতবাদের মূল বক্তব্যগুলো আলোচনা করে দেখলাম। এবার আসুন আমরা আলোচনা করে দেখি হবসের এই সামাজিক চুক্তিমতবাদ সম্পর্কে কি সমালোচনা আছে। একথা অনস্বীকার্য যে যুগে যুগে বিভিন্ন রাষ্ট্র চিন্তাবিদগণ যে সমস্ত তত্ত্ব প্রদান করেছেন, সেই সমস্ত তত্ত্বগুলো সেই যুগের সংকটের সাথে সম্পর্কিত। এ কারণে আমি পূর্বেই বলেছি, হবস সামাজিক চুক্তিমতবাদের মাধ্যমে যে শাসক সৃষ্টি করতে চেয়েছেন, সেই শাসক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী শাসক। কিন্তু
একথা আমাদের ভুলে গেলে চলবে না। ইংল্যান্ডের তৎকালীন বিশৃঙ্খল সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতি থেকে ইংল্যান্ডকে উত্তরণ করাই ছিল হবসের মূল লক্ষ্য। হবসের সামাজিক চুক্তিতে জনগণ নিজেদের মধ্যে চুক্তিতে আবদ্ধ ছিল, রাজা এ চুক্তির বাইরে ছিল। ফলে রাজার স্বেচ্ছাচারী হওয়ার সকল সম্ভাবনাই থেকে গেল। সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আরেকজন ইংরেজ দার্শনিক জন লক তত্ত্ব প্রদান করেছেন। জন লকের সামাজিক চুক্তি মতবাদ হবসের সামাজিক চুক্তি মতবাদের সাথে মিল থাকলেও কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মিলের ক্ষেত্রে বলা যায় তাঁরা উভয়ই প্রাকৃতিক রাজ্যে বিশ্বাস করতেন এবং তারা উভয়ই রাষ্ট্র যে সামাজিক চুক্তির মাধ্যমে সৃষ্ট হয়েছে এটি বিশ্বাস করতেন। কিন্তু লক সামাজিক চুক্তি তত্ত্ব দিতে গিয়ে প্রাকৃতিক রাজ্যের প্রকৃতি সম্পর্কে হবস থেকে ভিন্ন মত পোষণ করেছেন এবং যে কর্তৃপক্ষ তৈরি হবে সেই কর্তৃপক্ষের ক্ষমতা সম্পর্কেও হবসের চেয়ে লকের মতামত ভিন্নতর। প্রিয় শিক্ষার্থী, আসুন আমরা সেই দিকটি আলোচনা করে দেখি। লক মনে করতেন মানুষ, হবস যেভাবে মানুষের চরিত্রকে চিহ্নিত করেছেন, মানুষ সে ধরনের হিংসাত্মক চরিত্রের অধিকারী নয়। মানুষ অত্যন্ত উৎকৃষ্ট প্রাণী, মানুষের মধ্যে সহমর্মিতা এবং সহযোগিতার মনোভাব বিরাজমান। প্রাকৃতিক রাজ্যে অর্থাৎ রাষ্ট্রপূর্ব প্রাকৃতিক রাজ্যে মানুষ সেই সহযোগিতা এবং সহমর্মিতার যে প্রাকৃতিক আইন, সেই আইন দ্বারাই মানুষ পরিচালিত হতো। কিন্তু এক পর্যায়ে মানুষ উপলব্ধি করল প্রাকৃতিক আইনের সার্বজনীন প্রয়োগ এবং প্রাকৃতিক আইনের যারা ভঙ্গকারী তাদের শাস্তি বিধানের জন্য একটি সংস্থা বা কর্তৃপক্ষের প্রয়োজন। সেই প্রয়োজন বোধ থেকেই মানুষ যে সংস্থার সৃষ্টি করল সেই সংস্থাই হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ মানুষ পরস্পরের মধ্যে চুক্তিতে আবদ্ধ হয়ে ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্র নামক সংগঠনটির জন্ম দিল। এটি তাই চুক্তির একটি ফসল। তবে এই সৃষ্ট রাষ্ট্রের কর্তৃপক্ষ বা শাসক তার চরিত্র কেমন হবে, এই প্রশ্নেই কিন্তু লক হবস থেকে সরে এসেছেন। লক মনে করতেন দুটি চুক্তি অনুষ্ঠিত হলো, অর্থাৎ জনগণ প্রথমে নিজেদের মধ্যে একটি রাষ্ট্র গঠনের চুক্তি করল, তারপরে জনগণ যে কর্তৃপক্ষ হবে কর্তৃপক্ষের সাথেও একটি চুক্তিতে আবদ্ধ হলো। সেই চুক্তির মূল শর্ত হলো যে কর্তৃপক্ষ জনগণের ইচ্ছায় শাসন করবে। কর্তৃপক্ষ যদি জনগণের ইচ্ছা থেকে সরে যায়, স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ভূমিকা অবতীর্ণ হয়, তাহলে জনগণের সমস্ত অধিকার ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করার বা কর্তৃপক্ষকে বদল করার। সুতরাং হবসের তত্ত্বে যেখানে স্বৈরাচারী শাসকের আমরা পরিচয় পাচ্ছি, লকের তত্ত্বে কিন্তু আমরা স্বৈরাচার নয় বরং এক ধরনের গণতান্ত্রিক শাসকের পরিচয় পাচ্ছি, যে শাসনের মূল শক্তি হবে জনগণ। এই জন্য লককে পাশ্চাত্যের গণতন্ত্রের জনক মনে করা হয়ে থাকে। এ কথা উল্লেখযোগ্য, লকের এই তত্ত্ব দ্বারা
তৎকালীন ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হয়েছিল বলে অনেকেই মনে করেন এবং বর্তমান ইংল্যান্ডের বা পৃথিবীর বিভিন্ন দেশে যে পার্লামেন্টারি ধরনের শাসন ব্যবস্থা আছে এটির মূল দার্শনিক লককেই মনে করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার শেষ তাত্ত্বিক হচ্ছেন ফরাসি দার্শনিক জ্যাক রুসো। তিনিও একজন সামাজিক চুক্তিমতবাদী দার্শনিক। রুসোর সামাজিক চুক্তিমতবাদ হবসের মতবাদের বিপরীত, তবে লকের মতবাদের সাথে রুসোর মতবাদের অনেকাংশেই মিল দেখা যায়। মানব চরিত্র সম্পর্কে রুসো অত্যন্ত ইতিবাচক ধারণা পোষণ করতেন। মানুষ সুখ এবং শান্তির পক্ষপাতী। এ কারণে রাষ্ট্রপূর্ব প্রাকৃতিক রাজ্যে মানুষ তাদের স্বাধীনতা নিয়ে সুখে শান্তিতেই ছিল। কিন্তু রুসো মনে করতেন এক পর্যায়ে গিয়ে মানুষের এই সুখ এবং শান্তির ব্যাঘাত ঘটল, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধি এবং ব্যক্তিগত সম্পত্তি উদ্ভবের ফলে মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হলো এবং সেই দ্বন্দ্ব কলহ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মানুষ সামাজিক চুক্তি করল এবং সেই চুক্তির ফলেই রাষ্ট্রের সৃষ্টি হলো। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হলো, রুসো বলেছেন চুক্তির ফলে যে কর্তৃপক্ষ সৃষ্টি হলো সেই কর্তৃপক্ষ কিভাবে শাসন করবেন। রুসোর মতে জনগণ তাদের স্বাধীনতা এবং স্বকীয়তাকে কর্তৃপক্ষের হাতে অর্পণ করল না। তাহলে কর্তৃপক্ষ কিভাবে শাসন করবেন? রুসো বলছেন মানুষের চরিত্রের মধ্যে, ইচ্ছার মধ্যে দুটি ধারা পরিলক্ষিত হয়। একটি হচ্ছে ব্যক্তি স্বার্থ সম্পর্কিত, অন্যটি হচ্ছে সামগ্রিক স্বার্থ সম্পর্কিত। রুসো বলতে চান শাসক সেই সামগ্রিক স্বার্থের ধারা অনুযায়ী মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চয়ন করবেন এবং জনগণ এখানে শাসককে ওই অর্থে কোনো ক্ষমতাই প্রদান করল না। যেটুকু দেওয়া হলো সেটুকু জনগণেরই ইচ্ছার ফসল। সুতরাং রুসোর দ্বারা সৃষ্ট এই কর্তৃপক্ষ সত্যিকার অর্থে কোনো সার্বভৌম কর্তৃপক্ষ, খুব শক্তিধর কোনো সার্বভৌম কর্তৃপক্ষ নয়, জনগণের স্বাধীনতা রক্ষাকারী একটি কর্তৃপক্ষ। তাই রুসোর সামাজিক চুক্তি মতবাদের জনগণ আরও বেশি স্বাধীন, আরও বেশি স্বকীয়তার পক্ষপাতী। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা সমালোচনা সহ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐশ্বরিক মতবাদ, বল প্রয়োগ মতবাদ এবং সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। তবে আমার অনুরোধ থাকবে আপনারা রাষ্ট্রতত্ত্ব পুস্তকের 4 নম্বর ইউনিটের 1, 2 এবং 3 লেকচারের পাঠ পড়বেন এবং এ বিষয়ে আপনারা আরও ওখান থেকে ভালোভাবে অবহিত হতে পারবেন বলে আমি আশা করছি। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা থাকলো।